হ্যালো গাইস, কি অবস্থা সবার? এই ভিডিওতে আমরা এক্সপ্লেন করব ডক্টর স্টোন অ্যানিমের এপিসোড 7। তো গাইস, এই এপিসোড থেকেই শুরু হবে ডক্টর স্টোন অ্যানিমের আসল মজা। আর আপনারা যদি এই মজাটা মিস না করতে চান তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আর গাইস, আপনারা বেশি বেশি লাইক আর কমেন্ট করবেন, কারণ সারাদিন কাজ করে আসার পর রাতে ক্লান্ত হয়ে গেলে সবসময় ভিডিও বানাতে ইচ্ছা করে না। অনেক সময় ভিডিও বানানোর কথা মনেও থাকে না। তবে মাঝে মধ্যে আপনাদের করা কমেন্ট আর লাইক দেখে মনের মধ্যে আলাদা একটা মোটিভেশন কাজ করে, বডির মধ্যে হিট আইসা পড়ে যে না, দ্রুত ভিডিও আপলোড করতে হবে। তাই আপনাদের কাছে একটা অনুরোধ, পরবর্তী এপিসোড দেখার জন্য বেশি বেশি কমেন্ট করবেন এবং লাইক করবেন। তো এই ভিডিওতে আপনাদের লাইক টার্গেট দিলাম 40টি এবং কমপক্ষে 20টি কমেন্ট করবেন। তো গাইস, চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এই অসাধারণ এপিসোডটি। এপিসোড 7 এর শুরুতেই আমরা দেখতে পাই সেনকু ওই নতুন মেয়েটিকে গাছের নিচ থেকে বের করার চেষ্টা করছে। ওই মেয়েটি বলছে, চমৎকার, আমার নাম হলো কোহাকু, আর তুমি আমার মনে তোমার জন্য আলাদা একটা জায়গা তৈরি করে নিয়েছো। এরপর সিন চেঞ্জ হয়। সেনকু ওই মেয়েটিকে গাছের নিচ থেকে বের করার পর বলে, আমার এটা একদমই পছন্দ হয়নি, বুঝেছো? আমরা পরিচিত হয়েছি এইমাত্র, এর মধ্যে তুমি আমাকে ভালোবেসেও ফেলেছো, তাও আবার এই বিপদের সময়। তখন ওই মেয়েটি রেগে যায়। মেয়েটি বলে, আমি এমন কিছুই বলিনি, বুঝেছো? আমি বলেছি আমার কাছে মনে হয়েছে তুমি অনেক ভালো মানুষ, তাই আমি তোমাকে সাহায্য করব। সেনকু বলে, ও তাহলে ঠিক আছে, আমার তো কারোর সাথে কোনো সম্পর্ক রাখায় কোনো ইন্টারেস্ট নেই। এরপর সিন চেঞ্জ হয়। তারা রাতে ঘুমানোর সময় কোহাকু হাতে ছুরি নিয়ে ঘুমাচ্ছে। সেনকু এটা দেখে বলে, তুমি আসলে কি মানুষের নতুন প্রজাতি যারা হাতে ছুরি নিয়ে ঘুমায়? কোহাকু বলে, এটা এই জন্য তুমি ওই সময় সম্পর্কের কথা বলেছিলে, তোমার ব্যবহার তো অনেক ভালো, তবে আমি এখনো তোমাকে পুরোপুরি বিশ্বাস করতে পারিনি। আমি নিজের খেয়াল নিজেই রাখি, তাই এটা আমার অভ্যাস হয়ে গেছে, এছাড়া আর কোনো সমস্যা নেই। সেনকু বলে, আমি এতটাও সাহসী নই যে তোমার মতো একটা বাঘিনীর সাথে লড়াই করব, তাই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো। কোহাকু বলে, কি বললে? বাঘিনী? আমারও খারাপ লাগে, বুঝেছো? তুমি দেখতে খুব যত্নশীল, তবে তোমার কথা গায়ে কাটার মতো লাগে। এমনটা না হয় আমি নিজেই একদিন তোমাকে মেরে দেব। সেনকু বলে, এটা যেন না হয়, তাই দ্রুত ঘুমিয়ে পড়ো, কারণ আমি একই দিনে দুইবার মরতে চাই না। কোহাকু বলে, তুমি ওই লম্বা চুলওয়ালা লোকটির বিরুদ্ধে লড়াই করছো, তাই না? আমি তোমাকে সাহায্য করব। আমারও এত সহজে হার মেনে নেওয়া একদমই পছন্দ নয়। সেনকু বলে, হ্যাঁ, এজন্যই তো আমি তৈরি করব সায়েন্সের একটা দুনিয়া। এর জন্য সবার আগে আমার প্রয়োজন ম্যান পাওয়ার। কোহাকু বলে, তার মানে তোমার আরো লোকের প্রয়োজন? তাহলে তুমি আমার সাথে আসলে কেমন হয়? সেনকু তখন চমকে যায়। সে বলে, তার মানে তোমার মতোই তোমার আরো শক্তিশালী বন্ধু রয়েছে? কোহাকু বলে, হ্যাঁ, আর আমি জানি তুমি তাদের উপর নিশ্চিন্তে ভরসা করতে পারো। আর আমি এমন একজনকে জানি যে তোমার জন্য পারফেক্ট হবে। আমি তোমাকে তার কাছে নিয়ে যাব সেনকু। তাহলে আমরা কি একসাথে যাওয়ার জন্য প্রস্তুত? এরপর সিন চেঞ্জ হয়। তারা একটা গরম পানির পুকুরের সামনে আসে। কোহাকু একটা পাত্রে গরম পানি ওঠানোর সময় সেনকু বলে, এ কি গরম পানি? কোহাকু বলে, হ্যাঁ, এটা আমি বাড়ি নিয়ে যেয়ে গোসল করার পাত্রে ঢালি, চিকিৎসার ক্ষেত্রে কাজে আসে। সেনকু বলে, তবে তোমায় দেখে তো মনে হচ্ছে তুমি সম্পূর্ণ সুস্থ, আবার তোমার মতো বাঘিনীর জন্য আর কিসের চিকিৎসার প্রয়োজন? কোহাকু বলে, আমি কোনো বাঘিনী নই, এটা আমার জন্য নয়, আমার বোনের জন্য। সত্যি বলতে সে আমার বড় বোন হয়েও আমাকে অনেক বিরক্ত করে, তবে আজকাল সে বেশিরভাগ সময়ই অসুস্থ থাকে। যদি এমনটা হতো, তার অসুস্থ শরীরের বদলে আমি আমার সুস্থ শরীর তাকে দিতে পারতাম। সেনকু বলে, এই পাত্রে বেশি হলে সর্বোচ্চ 50 লিটার পানি ধরে, এতটুকু পানি তো গোসলের জন্য যথেষ্ট নয়। তোমাকে এই ভারী পানি ভর্তি পাত্র নিয়ে প্রতিদিন কতবার যাওয়া আসা করতে হয়, তাও আবার প্রতিদিন? কোহাকু বলে, আরে এটা তো আমার প্রতিদিনের ট্রেনিং এরই একটা অংশ, এর জন্যই তো আমি আরো বেশি শক্তিশালী হয়ে গেছি। আর সত্যি বলতে এর জন্য আমাকে আমার বোনের কাছে কৃতজ্ঞ থাকা উচিত। তখনই কোহাকু পড়ে যেতে নেয়। সেনকু সামনে এসে তার পাত্রটা ধরে ফেলে। সেনকু বলে, তুমি এখনো সম্পূর্ণ ঠিক হওনি, তাই না? আমি চাই না আমি থাকতে ক্লান্তির কারণে তোমার কিছু হয়ে যাক, তুমি এটা আমাকে দিয়ে দাও। এটা শুনে কোহাকু চমকে যায়। তখন সেনকু ওই পানির মটকা নেওয়ার সাথে সাথেই কাইত হয়ে পড়ে যায়। কোহাকু বলে, এই নাটকের ঠেলায় তোমার না আবার কিছু হয়ে যায়? তখন সেনকু বলে, এই পাথরের দুনিয়ায় আমি ছাড়া সবাই কি গরিলার মতো নাকি? কোহাকু, সুকাসা, তাইজু। কোহাকু বলে, কি গরিলা? এর থেকে বরং তোমার ওই বাঘিনী বলাটাই তো ভালো ছিল। সেনকু বলে, আমি এটা বোঝাতে চাইনি। এরপর সিন চেঞ্জ হয়। আমরা দেখি তারা অনেক দ্রুত এগিয়ে যাচ্ছে। এরপর দেখি তারা আসলে একটা গাড়ি তৈরি করেছে। কোহাকু তো এটা দেখে অবাক। কোহাকু বলে, চমৎকার, তুমি এত দ্রুতগামী এটা কি তৈরি করেছো? সেনকু বলে, এটা বড় কোনো বিষয় নয়, আমি তো শুধু কালকের কবিকলকে হুইলে পরিণত করেছি। সিভিলাইজেশনের থেকেই তো সিভিলাইজেশনের জন্ম, উন্নতিকে প্রভাবিত করাই সায়েন্সের ভিত্তি। এরপর তারা যেতে যেতে একটা পর্যায়ে কোহাকু বলে, সামনে থেকে ডানে যাবে, না সরি বামে যাবে। তখন সেনকুর গাড়ি ব্রেক ফেল করে, তারপরও কোহাকু ঠিকভাবে ল্যান্ডিং করতে পারে। কোহাকু বলে, ওই যে দেখো সেনকু, ওইখানে। তখন সেনকু ওই জায়গাটা দেখে পুরো চমকে যায়। কোহাকু বলে, আমার গ্রামে তোমাকে স্বাগতম সেনকু। সেনকু জিজ্ঞেস করে, তোমার গ্রামে মোট কতজন লোক আছে?
কোহাকু বলে, আমার ঠিক জানা নেই, তবে বুড়ো আর বাচ্চাদের বাদ দিলে আনুমানিক 40 জন লোক রয়েছে। সেনকু বলে, কি বললে 40 জন? এটা স্পষ্ট বোঝাই যাচ্ছে তাদের মডার্ন টেকনোলজির সম্পর্কে কোনো ধারণাই নেই। তার মানে এটা আবার জাগ্রত হওয়া লোকদের একটা বসতি। তার মানে এদের আগের কোনো প্রজন্মও ছিল, অর্থাৎ 1000 বছর আগে এমন কেউ একজন ছিল যে মিরাকেল লিকুইড তৈরি করেছিল। তবে আমি তো এখানে মিরাকেল লিকুইড হওয়ার কোনো অস্তিত্বই দেখছি না, আর সায়েন্সেরও না। এই লোকগুলো আসলে কোথা থেকে এসেছে? তখনই ওই গ্রামের দুইজন এসে সেনকুর উপর আক্রমণ করতে চাইলে কোহাকু তাদের থামিয়ে দেয়। কোহাকু বলে, একে মারার কোনো প্রয়োজন নেই কিনরো জিনরো, সে আমার জীবন বাঁচিয়েছে। জিনরো বলে, তুমি এমনটা কখনোই করতে পারো না কোহাকু, বহিরাগত লোকদের এখানে প্রবেশ নিষেধ, আর এটাই এখানকার নিয়ম, আর এজন্য গ্রাম প্রধান তোমার উপর অনেক রেগে যাবে। কিনরো বলে, তাই তোমাকে এই বিষয়টায় ভাবা উচিত, কারণ যত যাই বলো না কেন নিয়ম তো নিয়মই। জিনরো বলে, গ্রামের বাইরে আমাদের কোনো লোক নেই, যারা আছে তারা সবাই অপরাধী, তাদেরকে গ্রাম থেকে বের করে দেওয়া হয়েছে। কিনরো বলে, এজন্যই আমি তোমাকে যাওয়ার অনুমতি দিতে পারছি না, আমরা এসব বিষয় ভাবতেও পারি না, যদিও সে তোমার জীবন বাঁচিয়েছে। তখন তো কোহাকুর মাথায় লাড়া দেয়। কোহাকু বলে, ও তার মানে আমার কাছে আর কোনো উপায় নেই, তো চলো এখানে মারামারি করেই সিদ্ধান্তটা নেওয়া যাক। কত দুঃখজনক, দুইজনের সাথে একজনের লড়াই, হতে পারে তোমরা দুজনেই জিতবে। তখন তো ওই নিষ্পাপ পোলা দুইটাই কোহাকুর থতমা দেখে শিউরে উঠে। তখন সেনকু ওই মটকা থেকে একটু পানি নিয়ে হাসি আর বলে, তুমি কত তাড়াতাড়ি রেগে যাও, আর তোমার থতমাটা দেখে কি অদ্ভুত লাগছে। তখন তো সেনকু তার হাতে সাবান লইয়া ডলাডলি করতেছিল। কোহাকু বলে, কি বললে তুমি? এরপর সেনকুর হাতে সাবানের ফেনা হলে সেগুলোতে ফু দিয়ে অনেকগুলো বাবলস তৈরি করে। তখন তো কিনরো জিনরো ওই দুই পাগলায় এই বাবলস দেখা ভয় পাওয়া যায়। এরপর তারা ওই বাবলসের সাথে ফাইট শুরু করে। জিনরো বলে, এখন এগুলো আবার কি? এমন অদ্ভুত উড়তে থাকা গোলয় বিশিষ্ট। গাইস, জিনিসটা সেই তো, সাবান না দেখা দুই পোলায় সাবানের লগে যুদ্ধ করে। মজার না বিষয়টা? ভাবছি আজকের ভিডিওর থাম্বনেলও এটাই দিব। সেনকু বলে, ও বাবা, তোমরা এত জ্ঞান লইয়া ভাত খাও কেমনে? তার মানে খুব দ্রুতই তারা আমার হাতের মুঠোয় থাকবে। আমি সায়েন্স দিয়ে তোমাদের সবাইকে আমার আর্মিতে যুক্ত করব। কোহাকু বলে, অদ্ভুত চেহারা তো এখন সে করে রেখেছে, অবশ্যই সে অদ্ভুত কিছু একটা ভাবছে। গাইস, এই কোহাকু আর সেনকুর ভিতরে কিছু কিছু বিষয় সেম টু সেম মিলে যায়, তাদের দৈহিক শক্তিটা বাদ দিয়ে। জিনরো বলে, আমি এই গোলাগুলোকে থামাতে পারছি না, যতই ফাটাচ্ছি ততই বাড়ছে। তাহলে ঠিক আছে, এখন আমি ব্যবহার করব অন্যকে ডাকার টেকনিক। তখন সে দৌড়তে দৌড়তে বলে, ক্রোন, কেউ একজন ম্যাজিক্যাল অ্যাটাক করেছে, দুই পাগলের ভাত নাই, আরেক পাগল আইসা হাজির। তখন ক্রোন নামের ওই ছেলেটি এসে বলে, ভয় পেও না জিনরো, কারণ এখন আমি এসে পড়েছি। আমি এগুলোকে ওই পার থেকেই দেখে নিয়েছিলাম, আর আমি যদি না দেখতাম তাহলে ধিক্কার আমার ওপর, কারণ এখানে আমার থেকে ভালো জাদুকর আর কেউই হতে পারে না। আমি সবচেয়ে বড় ম্যাজিশিয়ান। হেই, আমি হলাম ক্রোন, আর আমি অনেক বড় ম্যাজিশিয়ান। এখানে আমার থেকে ভালো আর কেউই নেই। কোহাকু বলে, আমার আর তাকে খুঁজে দিতে হবে না, এই সেই ছেলে আমি যার কথা তোমাকে কাল বলেছিলাম। সেনকো বলে, কি? তার মানে সে একজন ম্যাজিশিয়ান? আমি হলাম সেনকো, আর আমি একজন সায়েন্টিস্ট। ক্রোন বলে, এর 2 নাম্বার ম্যাজিক দেখা ভয় পায়ও না কিনরো জিনরো, আমি কয়লার মাধ্যমে এর থেকেও অদ্ভুত বিষয়বস্তু তৈরি করতে পারি। কিনরো বলে, আমি ভয় পাই না, অজানা বিষয়বস্তু দেখে শুধু বোকারাই ভয় পায়। জিনরো বলে, তবে আমি তো ভয় পেয়েছি। কিনরো বলে, তুমি এখানে কেন এসেছো ক্রোন? তোমার এই অদ্ভুত ম্যাজিকে আমার কোনো আগ্রহ নেই। ক্রোন বলে, তোমাদের যা ইচ্ছা তাই করো, আমি এখান থেকে এক পাও পিছবো না। ম্যাজিকে আমাকে কেউই হারাতে পারবে না, আর তোমরা এতে নাক গলিও না। আমরা যদি এখানে ফাইট করি এতে গ্রামবাসীরও ক্ষয়ক্ষতি হতে পারে, তো চলো আমরা অন্য একটা জায়গায় যাই। গাইস, পোলাই এমন ভাবে কইতাছে যেন পারমাণবিক বোমাও বানায় আলাইছে। যাই হোক, তারপর তারা অন্য একটা স্থানে আসলে ক্রোন আগুন জ্বালিয়ে পাগলের মতো করে। এটা দেখে জিনরো অবাক হয়ে যায়। জিনরো বলে, আয় হা, ম্যাজিকের লড়াই, তারা কি করবে? সবকিছু পোড়াইয়া সারখার করে দিব না তো? ওই মা, কিছু কইরো না, আমরা তোমাদের দুজনের ভিতরে পড়তে চাই না। তখন তো সেনকু ওই পাগলার নাটক দেখতে বইসা পড়ে। ক্রোন বলে, তো এখন দেখো আমার রেইনবো ফায়ার ম্যাজিক, আমি হলাম দ্য ফায়ার সরসারার। তখন সে আগুনের মধ্যে একটু পাউডার মারলে আগুন দাউ দাউ করে জ্বলে ওঠে। জিনরো বলে, এ কি, আগুন সম্পূর্ণ হলুদ হয়ে গেছে, কিভাবে হলো? গাইস, পাগলায় ওভার অ্যাক্টিং করতেছে, আগুন তো নর্মালি হলুদই থাকে। এরপর সে আবার আগুনে কিছু ছুঁড়ে মারে, আর এবার আগুনের রং নীল আর সবুজ হয়ে যায়। এরপর আগুন বেগুনি হয়ে যায়। কোহাকু বলে, এটা তো আসলেই জাদু। সেনকু বলে, এটা কোনো রেইনবো ম্যাজিক ট্যাজিক কিছুই না, এটা তো জাস্ট একটা ফ্লেম টেস্ট রিয়াকশন। তুমি শুধু আগুনে
একে একে সল্ট, কপার আর সালফার দিয়েছো। কপারের জন্য কি নিয়েছো? কপার সালফেট নাকি অন্য কিছু? তখন ক্রোন কোনো কথা বলে না। সেনকু বলে, মনে হয় তুমি আমার কথা বুঝতে পারোনি। তুমি এর মধ্যে ওই নীল পাথর দিয়েছো তাই না, যেটা তুমি ওই গুহা থেকে পেয়েছো? তখন পাগলায় পাটলয় এরপর কয়, আয় হা, এই পোলায় ওই নীল ক্রিস্টাল সম্পর্কে কিভাবে জানে? সে কি আমার মনের কথা শুনতে পায়? তার মানে এটাই কি তার ম্যাজিক? ওমা, বিষয়টা সত্যি এমন নাকি? আমি তো ভয় পেয়ে গেছি, আমি চলে যাচ্ছি। আমাকে আপনার স্টুডেন্ট হতে দিন। আমি ভেবেছিলাম এমন কিছু বলবে। আমি তো এটাই ভেবেছিলাম, এছাড়া আর কি হওয়ার ছিল? আমি তো এটাও ভেবে রেখেছিলাম যদি সে আমার স্টুডেন্ট হওয়ার কথা বলে তাহলে তার উত্তরে আমি কি বলবো। তখন পাগলায় সেনকুকে শুনিয়ে শুনিয়ে কোহাকুকে বলে, তুমি এমনটা কখনোই ভেবো না। এসব সাধারণ টেকনিক ছাড়া আমি আর কোনো ম্যাজিক জানি না, বুঝেছো? কোহাকু বলে, আমি তো কিছু বললামই না। এরপর সে দৌড়ে গিয়ে তার ঘরের ভিতরে ঢুকে যায়, তার এক্সপেরিমেন্ট করার রুমে। ভিতরে সে কি না কি যেন ভাঙাচুরা সব একসাথ করে আর বলে, তোমরা আর 1 সেকেন্ড দাঁড়াও, আমি এখনই আরেকটা অথেন্টিক জিনিস নিয়ে আসছি। জিনরো বলে, সে কিছু নিয়ে আসতে গিয়েছে। কিনরো বলে, এজন্যই সে এখানে আসতে চেয়েছে। কোহাকু বলে, তার মানে সে তার অস্ত্রের জন্যই এখানে এসেছে। এরপর পাগলা একটা বল নিয়ে আসে আর সেটার উপর উড়কি দুর্কি ডলা মারে। তারপরে সে জিনরোর কাছে হাত নিয়ে আসলে জীবনে প্রথমবার বিদ্যুৎ অনুভব করতে পেরে অবাক হয়ে যায়। জিনরো বলে, আরে আরে, এটা কি ধরনের অ্যাটাক ছিল, জীবনেও দেখিনি। তখন সেনকু তার হাত থেকে বলটা নিয়ে বলে, এটা কি একটা সালফারের বল? এটা তৈরি করার জন্য প্রথমে একটা পাত্রে সালফার ঢেলে তাপ দিয়ে সেটাকে গলাতে হয়। এরপর ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করে পাত্রের বাইরের অংশ ভাঙলেই সালফারের বল প্রস্তুত। এটা তৈরি করার অনেক অদ্ভুত একটা পদ্ধতি, সালফার বল স্ট্যাটিক জেনারেটর। এটা 17 শতাব্দীর অনেক গুরুত্বপূর্ণ একটা আবিষ্কার। আর তুমি জানো, তুমি অনেক চমৎকার ক্রম। গাইস, বিষয়টা কি জানেন? বেশিরভাগ মানুষই টাকা পয়সা গাড়ি বাড়ি পেয়েই অনেক লাফালাফি করে, বাট এই সেনকু পাগলায় একটা এপিক পিস। সে কোনো ট্যালেন্টেড পোলাপান পাইলেই অবাক হয়ে যায়। যাই হোক, সেনকু বলে, তুমি কি জানো, হাতের পরিবর্তে লেদার দিয়ে ঘষলে 100 কোটি গুণ বেশি শক্তি পাওয়া যাবে। তখন আমরা দেখি ওই সালফারের উপর তার লেদারের ঘর্ষণ বলের কারণে তার চুলগুলো সব সোজা হয়ে যায়। এরপর সে ক্রোনকে টাচ করার সাথে সাথেই ক্রোন একটা কারেন্টের পিনিক খায়। জিনরো বলে, তার চুল তো সব সোজা হয়ে গেল। কোহাকু বলে, এটা তো অনেক বিপজ্জনক একটা জাদু। এরপর সেনকু ওইটা কোহাকুর দিকে ছুঁড়ে মারলে কোহাকু আর জিনরো এটা ধরার সাথে সাথে তাদের চুলও খাড়া হয়ে যায়। সেনকু বলে, এসব কি, বাচ্চাদের সায়েন্স এক্সপেরিমেন্ট ক্লাস? কত প্রাচীন এক্সপেরিমেন্ট। তারপর সেনকু একটা বিষয় ভেবে অবাক হয়ে যায়। সেনকু বলে, ক্রোম, এই প্রাচীন গ্রামে তুমি এসব একা একাই করেছো? তুমি কি একাই এত এত গুরুত্বপূর্ণ মিনারেলস আর এসব সায়েন্টিফিক ম্যাটেরিয়ালস জমা করেছো? ক্রোন বলে, হ্যাঁ হ্যাঁ, আমি করেছি। কেন, তোমার এতে কোনো সমস্যা? বাচ্চারা সবকিছুই সংগ্রহ করে, তারা এগুলোকে ভাঙে, মিশায়, পোড়ায়। এরপর এতে যদি কিছু অদ্ভুত হয়ে যায় তাকেই বলা হয় ম্যাজিক। তখন সেনকু বলে, এই যে দেখো সুকাসা, তুমি আমাকে মেরে দাও, সবাইকে মেরে দাও, তুমি যদি সায়েন্সকে রিসেটও করে দাও, তারপরও সবসময় এক বোকা থাকবে যে সবকিছুই ট্রাই করবে। আর এই অসাধারণ মানব প্রজাতি একটা টেকনোলজিক্যাল সিভিলাইজেশন বানিয়েই ছাড়বে। এরপর সেনকু ক্রোমকে বলে, শোনো ক্রোম, এখন পর্যন্ত যাই হয়েছে তা থেকে তো এটা নিশ্চিত তুমি ওইসব লোকদের মধ্যে একজন যাদেরকে সুকাসা হত্যার পরিকল্পনা করেছে। তুমি শুধু আমাদের সায়েন্স কিংডমে জয়েন করেই বাঁচতে পারো। ক্রোন বলে, সুকাসা, তুমি কার কথা বলছো? এরপর সেনকু ক্রোনকে না বলেই তার ওই ঘরে প্রবেশ করার চেষ্টা করে। সেনকু বলে, তুমি আর তোমার এই সায়েন্স শেড আমার সায়েন্স কিংডমে জয়েন করায় আমি অনেক খুশি হয়েছি। ক্রোন বলে, আরে উপরে কেন উঠছো, এক্ষুনি নিচে নামো। এবং সে ভাবে, আরে আমি দেখতে কতটা বোকা মনে হচ্ছে। ক্রোন আরো বলে, আমি তোমাকে শেষ লড়াইয়ের জন্য চ্যালেঞ্জ করছি। যদি তুমি হেরে যাও তাহলে মাথা নত করে এখান থেকে চলে যাবে, যদি জিতে যাও তাহলে এই শেড আর এর ভিতরের সব জিনিস তোমার হয়ে যাবে। সেনকু বলে, চ্যালেঞ্জ? ক্রোন বলে, আমি তোমাকে আরেক অসাধারণ ম্যাজিক দেখাবো। আমি আজ পর্যন্ত এই ম্যাজিকে কখনোই হারিনি, অ্যারিথমেটিক। তো গাইস, পাগলায় ম্যাথমেটিকের নাম অ্যারিথমেটিক দিছে। ক্রোন বলে, আমার সাথে সংখ্যার লড়াই করো। কোহাকু বলে, আমি নিঃসন্দেহে বলতে পারি এ বিষয়েও সেনকু জিতবে। এরপর ক্রোন পাগলায় সেনকুর সূত্র টুত্র দেখা ভাঙা পড়ে। এরপর সেনকু ক্রোনের শেডে ঢুকেই বলে, এখন হবে খেলা। আর সে ক্রোনের জিনিসপত্র দেখে তার চোখ চকচক করতে থাকে। সেনকু বলে, তুমি এসব কত বছর ধরে সংগ্রহ করছো ভাই আমার? ক্রোন বলে, দেখেছো, সবকিছুই চমৎকার তাই না? যদিও আজ তুমি আমাকে হারিয়ে দিয়েছো, বলতে পারো এর কারণ হলো আজ আমি চিল মুডে ছিলাম, তবে একদিন আসবে আমিও তোমাকে হারিয়ে দেব। কোহাকু বলে, এগুলো তো শুধু পাথরই, এর মধ্যে এমন কি আছে? তখন তো সেনকু এসব পাথর দেখে খুশিতে আত্মহারা।
সেনকু বলে ম্যালেকাইট, চ্যারেনথাইট, কোরান্ডম। ক্রোন বলে ওই চকচক করাটা তো আরো বেশি ভালো, তাই না? কোহাকু বলে সবগুলো দেখতে তো আমার কাছে একই রকম মনে হচ্ছে, তবে তোমরা দুজন এই পাথরগুলো নিয়ে এত খুশি কেন হচ্ছ? সেনকু বলে ওমা, গ্যালেনাও আছে, অবশেষে লিড পেয়ে গেছি। ক্রোন বলে ওইটা আসলে ভিতর থেকে অনেক চকচক করে। কোহাকু বলে বুঝতে পারছি না, কেউ পাথর সংগ্রহ করা নিয়ে এতটা খুশি কিভাবে হতে পারে? জিনরু বলে আমি তো পোকামাকড় সংগ্রহ করতাম ছোট থাকতে, তবে এখন ওইগুলা ধরতেও পারি না, দেখলেই গা ঘিন ঘিন করে। সেনকু বলে তোমার কাছে তো সিনাবারও আছে। এরপর সবাই যার যার কাজে চলে যায়। কোয়াকু বলে তাদেরকে তাদের পাথরের জগতেই থাকতে দাও, আর আমি আমার বোনের কাছে গরম পানি নিয়ে যাই। সেনকু বলে সিনাবার, একে ফিলসফার স্টোনও বলা হয়, এটা একটা ফিল্মেও দেখানো হয়েছিল, এটা গরম করে পাওয়া যায় মার্কিউরি। জিনরু বলে ওই যে দেখো, তাদের অদ্ভুত ম্যাজিক আবার শুরু হয়ে গেছে। কিনরো বলে তোমরা গ্রামের বাইরে যা মন চায় করতে পারো, তবে তুমি যদি এই ঝুলন্ত ব্রিজের উপর এক পাও রাখো তাহলে আমি তোমাকে মেরে ফেলবো। নিয়ম তো নিয়মই হয়। সেনকু বলে এর সাথে একটু গোল্ড পাউডার যোগ করো, তাহলেই আমরা পাবো। তখন কিংরো একটু দেখার জন্য এগিয়ে আসলে সেনকু বলে এর ধোয়া থেকে দূরে থাকো, নয়তো মারা পড়বে। এরপর সেনকু তার ওই তৈরি করা পদার্থ জিনরোর বর্ষায় লাগিয়ে দেয়, এটা কিংরোর অস্ত্রেও লাগিয়ে দেয়। তখন কিংরো এটা দেখে পর্যবেক্ষণ করে এবং বলে এই ম্যাজিকটা করে আসলে লাভ কি? সেনকু বলে এতে তেমন কোনো লাভ নেই, তবে তোমার নাম কিনরো তাই না? তোমার নামের সাথে মিল রেখে একটা স্বর্ণের তৈরি বর্ষা তো ব্যবহার করতেই পারো। কিনরো বলে আমি আশা করছি তুমি তোমার এসব আলতু ফালতু বিষয় দিয়ে আমাকে তোমার দলে টানার চেষ্টা করছো না, আমি কি ঠিক বলেছি? সেনকু বলে কই না তো। ক্রোন বলে কিনরোর উপর এর কোনো প্রভাব পড়বে না, কারণ তার মতে নিয়ম তো নিয়মই। কিনরো বলে তুমি ঠিক বলেছ, নিয়ম তো নিয়মই। তবে পাগলায় মনে মনে খুশি হয়ে যায় এবং যাওয়ার সময় বলে তবে আপাতত এটা সরানোর প্রয়োজন বোধ করছি না। এটা শুনে সেনকু বলে বলতে পারো আমাদের অর্ধেক কাজ এখানেই হয়ে গেছে। এরপর সেনকু ক্রোনকে বলছে তুমি তো মুভিতে থাকা ওই লোকদের মতো যারা বিভিন্ন ধরনের বিষয়বস্তু সংগ্রহ করতে করতে ব্যয় করে। ক্রোন বলে মানে ফিল্ম আবার কি? এরপর সেনকু ওই শেডে আবার এসে দেখে তার কাছে বিভিন্ন ধরনের গাছপালার শিকড়ও রয়েছে, ফেলবট, সুইট রুট, ক্যাঙ্কার রুট। এগুলো তো ট্রেডিশনাল মেডিসিন তৈরিতে ইউজ করা হয়, এগুলো সব ঔষধি গাছ। ক্রোন তখন একটু হতাশ হয়ে বলে হ্যাঁ, আমি জানি না এগুলো কাজ করে কিনা। প্রথমে এগুলো দিয়ে নিজের দেহের উপর পরীক্ষা নিরীক্ষা চালাই, আর যেটা সবচেয়ে ভালো হয় সেটা সংগ্রহ করি। যদি রুরির একটু উপকারে আসে তাহলে তার জন্য আমি যে কোনো কিছু করতে পারি, আর এজন্যই আমি একজন ম্যাজিশিয়ান হওয়ার পথ বেছে নিয়েছি। তখন আমরা অসুস্থ রুরিকে দেখতে পাই। সে বলছে আমি তোমার প্রতি কৃতজ্ঞ, তুমি আমার জন্য ওই গরম পুকুর থেকে এত কষ্ট করে পানি নিয়ে এসেছো। তখন একজন লোক বলে আচ্ছা একটা কথা বলো তো, তুমি কাল এখানে কেন আসোনি? তোমার সাথে কিছু ঘটেছিল নাকি? কোহাকু বলে হ্যাঁ, আমি আসার পথে ঘুমিয়ে পড়েছিলাম, এরপর পুরো রাত জঙ্গলেই থেকে যাই। তখন এক ক্যাচ ক্যাচ করা মহিলা বলে কি বললে, পুরো রাত জঙ্গলেই ঘুমিয়েছ? তুমি তো দেখি যা ইচ্ছা তাই করে বেড়াচ্ছ। রুরি বলে জেসপার, টাকোয়াইস, তোমরা দুজন কিছুক্ষণের জন্য আমাকে আর কোহাকুকে একা থাকতে দাও। তখন তারা দুজন বলে আমরা এমনটা করতে পারি না, আমরা আমাদের প্রিস্টেসকে এভাবে একা ছেড়ে যেতে পারি না। রুরি বলে কোহাকু আমার বোন, প্লিজ দয়া করো। এরপর তারা দুজন রুরিকে মাথা নত করতে দেখে তারা ওই স্থান থেকে চলে যায়। এরপর রুরি দৌড়ে কোহাকুর সামনে আসে আর বলে বোকা মেয়ে একটা, তোমার চুল এমন এলোমেলো কেন? তোমার সাথে অবশ্যই কিছু একটা হয়েছে। এরপর সে মাটিতে পড়ে গিয়ে কাঁদতে শুরু করে। কোহাকু বলে রুরি তুমি কি ঠিক আছো? রুরি বলে দয়া করে উল্টাপাল্টা কিছু করো না, আমার হাতে বেশি সময় নেই, তাই আমার জন্য নিজেকে বিপদে ফেলো না। ক্রোন বলে সেনকু এমন কোনো ম্যাজিক অথবা সায়েন্স নেই যেটা রুরিকে বাঁচাতে পারে? সেনকু বলে হ্যাঁ, তবে সেটা তার অসুস্থতার পরিস্থিতির উপর নির্ভর করে, কিন্তু এই পাথরের দুনিয়ায় ক্রম আমার উচিত তোমায় সবকিছু বলে দেওয়া, ওই সব কিছু যা 3700 বছর আগে হয়েছিল, আর এই দুনিয়া ধ্বংস হওয়ার আগে কেমন ছিল। তখন ক্রোম সেনকুর মুখের দিকে এমনভাবে তাকিয়েছিল যেন সে এ ধরনের কথা কখনোই শুনেনি, কখনোই কেউ তাকে বুঝায়নি, অথবা কেউ তাকে কখনোই বলেনি। সেনকু বলে কিভাবে মানুষ বসবাস করত, কিভাবে মানুষ ইন্টারনেট ব্যবহার করত, এই দুনিয়ায় কত বড় বড় ভবন ছিল, কত উঁচু উঁচু দালান কোঠা ছিল, আর এই দুনিয়ার প্রযুক্তি কতটা হাইটেক ছিল। মানুষ আকাশে উড়তে পারত, পানিতে চলতে পারত, আর স্থলে ব্যবহার করত বিভিন্ন ধরনের মেশিনারি যানবাহন। মানুষ পৌঁছে গিয়েছিল এক অন্য আকাশে, যেটা এই দুনিয়ার বাহিরে। মানুষ পৌঁছে গিয়েছিল চাঁদে, যা কেউ কখনো কল্পনাও করেনি। মানুষ স্যাটেলাইটের মতো নিজস্ব উপগ্রহ তৈরি করেছে, মানুষ বানিয়েছে রোবট। আর ওই সময়ের দুনিয়ায় যদি কারো হাত না থাকতো তার কোনো অসুবিধা হতো না, কারণ তাকে দেওয়া হতো রোবোটিক্স হাত। পা না থাকলে দেওয়া হতো রোবোটিক্স ইঞ্জিন চালিত পা।
তো এত হাইটেক একটা দুনিয়ায় হঠাৎ করে একদিন একটা সবুজ রঙের আলো দেখা যায়। তখনই সব মানুষ পাথরে পরিণত হয়ে যায়, আর এই দুনিয়া ধীরে ধীরে আবার প্রাচীন যুগে ফিরে আসে। তো ক্রোন তখন এসব কথা শুনে তার চোখে পানি চলে আসে, আর সে আবেগ আপ্লুত হয়ে পড়ে। সেনকু বলে, তুমি এভাবে ফুপিয়ে ফুপিয়ে কান্না কেন করছো? এসব শুনে তোমার এত খারাপ লেগেছে? ক্রোন বলে, আমি একদমই কান্না করছি না। হ্যাঁ, আমি কান্না করছি, তবে আমি শুধু ভাবছি এই দুনিয়ার সব মানুষকে পাথর কে বানিয়েছে? আমি তাকে পেলে একদমই ছাড়বো না। আমরা মানব প্রজাতিরা এমনিভাবে কেন সবকিছু হারিয়ে ফেলেছি? আমাদের পূর্বপুরুষরা কত হাজার বছরই না কাটিয়ে দিয়েছে এই টেকনোলজিক্যাল সিভিলাইজেশন তৈরি করতে, আর সবকিছু চোখের পলকেই শেষ হয়ে গেল। রাগে আমার গা জ্বলজ্বল করছে। গাইস, তো এখান থেকেই সেনকু পেয়ে গেল সবচেয়ে শক্তিশালী এবং তার সর্বপ্রথম সৈনিক, জ্ঞানের দিক থেকে। সেনকু বলে, বোকা একটা, কিছুই শেষ হয়নি, সবকিছু এখানেই আছে। ক্রোন বলে, তো এটা কোথায়? সেনকু বলে, মানব প্রজাতি এত সহজে শেষ হবে না। 20 লাখ বছরের মানব ইতিহাস জমা রয়েছে এখানে, আমার মধ্যেই, আর এখানে তোমার ভিতরেও। গাইস, এই ক্রোনরে পাগলা পাগলা মনে হইলেও পরবর্তীতে গিয়ে কিন্তু সে অনেক বড় একজন সায়েন্টিস্ট হতে চলেছে। আর ক্রোনের কিছু কর্মকাণ্ড দেখে আপনারাও চমকে যাবেন। যাই হোক, সেনকু বলে, আমি কি ভুল বলেছি? ক্রোন বলে, না, তুমি একদমই ভুল নও। সেনকু, আমি তোমার সায়েন্স কিংডমে হেল্প করব। আমি তোমায় সাহায্য করব এই কিংডম তৈরি করতে, আর যেভাবেই হোক না কেন আমি রুডিকে সুস্থ করবই করব। তো এখন বলো, তুমি বলেছো না রুডিকে বাঁচানোর জন্য একটা সায়েন্টিফিক পথ রয়েছে? সেনকু বলে, হ্যাঁ, আমরা এখন বানাবো সায়েন্সের সবচেয়ে কার্যকরী এক ঔষধ, অর্থাৎ অ্যান্টিবায়োটিক। তো গাইস, এমন এক অসাধারণ মুহূর্ত দিয়েই এই এপিসোডের সমাপ্তি হয়। আমি আপনাদের বলেছিলাম না, কয়েক এপিসোড পরেই আপনারা আসল মজাটা দেখতে পাবেন। আপনারা শুধু দেখতে থাকুন, পরবর্তীতে আরো কি কি ঘটতে চলেছে। অবশ্যই ভালো কিছু পাবেন, সাথেই থাকুন। আর লাইক সাবস্ক্রাইব তো করবেনই। যে টার্গেটটা দিয়েছি, টার্গেটটা কমপ্লিট করুন এবং কমেন্ট করে জানান। গাইস, আপনারা বেশি বেশি কমেন্ট করুন, তাহলে আমি আরো দ্রুত ভিডিও দিতে পারবো। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।